নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি সুজিত কুমার সাহু, সহশিক্ষক, যোধপুর পার্ক বয়েজ স্কুল। আজকে আমার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাস, পঞ্চম অধ্যায় 20 শতকে ইউরোপ, তৃতীয় পর্ব। পঞ্চম অধ্যায় সম্পর্কে ইতিপূর্বে দুটি পর্বে আলোচনা করেছি, আর এই তৃতীয় পর্বে এই অধ্যায়ের শেষ বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করছি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো উগ্র জাতীয়তাবাদী প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা। কোরিলেশন বিটুইন দ্য সেটেলমেন্ট অফ ভার্সাইলস and the growth of aggressive nationalism। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইউরোপীয় শক্তিবর্গ প্যারিসের শান্তি সম্মেলনে মিলিত হয়। এই সম্মেলনে পরাজিত জার্মানির সঙ্গে মিত্র শক্তিবর্গ ভার্সাই চুক্তি স্বাক্ষর করে। ভার্সাই সন্ধির শর্ত ছিল একতরফা। পরাজিত জার্মান প্রতিনিধি বর্গের কোনো মতামত নেওয়া হয়নি। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে দেখা হয়েছিল। মিত্রপক্ষের প্রধান লক্ষ্য ছিল যুদ্ধের জন্য জার্মানিকে সম্পূর্ণ দায়ী করা এবং যুদ্ধের যাবতীয় ক্ষতিপূরণের দায়িত্ব জার্মানির উপর চাপিয়ে দেওয়া। জার্মানি যাতে আর ভবিষ্যতে ইউরোপের শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা। এই কারণে সন্ধির শর্তাবলীর প্রতি জার্মান জনগণের ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। এই ক্ষোভ থেকে বিরোধিতা করতে থাকে তারা ভার্সাই সন্ধির। শুধু তাই নয়, এই অপমানকর সন্ধির শর্ত লঙ্ঘন করে প্রতিশোধ নিতে গেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কিভাবে দেখো ভার্সাই সন্ধিতে ন্যায় নীতি লঙ্ঘিত হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি ও তার সহযোগী দেশগুলোকে সম্পূর্ণ দায়ী করা হয়। তাই যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে জার্মানি তার 25,000 বর্গমাইল অঞ্চল মিত্রপক্ষের হাতে তুলে দিতে বাধ্য হয়। উইলসনের 14 দফা নীতি অনুসারে স্থির হয় যে এই চুক্তিতে স্বাক্ষরকারী প্রত্যেকটি দেশই যুদ্ধাস্ত্র হ্রাস করবে, কিন্তু ভার্সাই সন্ধিতে এই নীতি পরাজিত জার্মানির ক্ষেত্রেই প্রযুক্ত হয়, বিজয়ী মিত্রশক্তির প্রতি নয়। অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া তারা সামরিক শক্তি হ্রাস করবে না, কিন্তু জার্মানিকে সামরিক শক্তি হ্রাস করতে হবে। এটাও একটা কিন্তু ন্যায় নীতি লঙ্ঘনের একটা দিক। জার্মানির সামরিক শক্তি প্রবলভাবে হ্রাস করা হয়। জার্মানির জল, স্থল, নৌবাহিনী তিনটেকে একবারে ভেঙে দেওয়া হয়, এমনকি তার সৈন্য সংখ্যাকেও কমিয়ে দেওয়া হয় এবং এর ফলে জার্মানির প্রায় পঙ্গু করে দেওয়ার মতো হয়। তাকে সৈন্য রাখতে দেওয়া হয়, সেটা সীমান্ত রক্ষা আর আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য, জাস্ট পুলিশ বাহিনী, একটা পুলিশ বাহিনীর যেমন কাজ শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সেই দায়িত্ব দেওয়া হয়, কিন্তু যুদ্ধের কোনো সরঞ্জামই তার কাছে ছিল না। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষাদান নিষিদ্ধ করা হয়। সুশাসন প্রবর্তন ও স্বায়ত্তশাসনের উপযুক্ত করে গড়ে তোলার অজুহাতে
জার্মানির উপনিবেশগুলি কেড়ে নিয়ে মিত্রপক্ষ সেগুলি নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নেয়। তার মানে এখানে বুঝতেই পারছো যে সমস্ত দিক থেকে যুদ্ধের জন্য যে জার্মানিকে একমাত্র দায়ী করা হয়েছিল তাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করা হয়, এবং যেটা উইলসনের 14 দফা শর্তে যে সকল ন্যায় নীতি বলা হয়েছিল সেই সকল ন্যায় নীতিকে কোনো গুরুত্ব না দিয়ে জার্মানিকে কিভাবে জব্দ করা হবে, ভবিষ্যতে জার্মানি যাতে শক্তিশালী হতে না পারে সেই বিষয়টা ঠিক করাই ছিল যেন ভার্সাই সন্ধির একটি কাজ। এবার দেখো জাতীয়তাবাদকে উপেক্ষিত করা হচ্ছে জার্মানি। উইলসনের 14 দফা নীতিতে জাতীয়তাবাদ ও আত্মনিয়ন্ত্রণাধিকারের কথা বলা হলেও জার্মানির ক্ষেত্রে এই নীতি প্রযুক্ত হয়নি এবং জার্মানি থেকে জার্মান অধ্যুষিত বহু অঞ্চল বিচ্ছিন্ন করে প্রতিবেশী অজার্মান রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে জার্মানির জাতীয়তাবাদকে উপেক্ষা করা হয়। মানে দেখো অজার্মান অঞ্চলের সঙ্গে জার্মানির অধ্যুষিত কিছু অঞ্চল যুক্ত করে দেওয়া হয়। তার মানে কি ওই অজার্মান দেশের সঙ্গে জার্মানির যে অঞ্চলটা যুক্ত করা হলো সেটা সেখানকার জার্মান জনগণ অজার্মান জনগণের কাছে সংখ্যালঘু হয়ে গেল। মানে এইভাবে কিন্তু জার্মানিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অজার্মান রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে জার্মান জাতীয়তাবাদকে উপেক্ষা করা হয়। এর ফলে পিতৃভূমি থেকে বিচ্ছিন্ন জার্মানিরা অন্যান্য দেশে সংখ্যালঘুতে পরিণত হয়ে যায়। পক্ষপাতদুষ্ট এই নীতি জার্মানির মনে প্রবল বিক্ষোভের সঞ্চার করে। জার্মানির মধ্য দিয়ে পোল্যান্ডকে সংযোগ পথ বা করিডোর দেওয়ার ফলে জার্মানির দ্বিখণ্ডীকরণ, জার্মান বন্দর ডানজিগ ও বিভিন্ন নদীকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণাধীনে আনা হয়। জার্মানির সার অঞ্চলকে পৃথক করা হয় এবং অন্যান্য কারণে জার্মান জাতীয়তাবাদ প্রবলভাবে আহত হয়। জার্মানিতে উগ্র জাতীয়তাবাদী মনোভাবের বিকাশ ঘটে এবং জার্মানবাসী এই চুক্তি বাতিল করার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। দেখো যুদ্ধ যেহেতু উভয় পক্ষের মধ্যে হয়েছে, এটা দুটো গোষ্ঠী তো উভয়ের মধ্যে হয়েছে, কম বেশি উভয় পক্ষেরই দায়ী থাকার কথা, কিন্তু এখানে জার্মানকে দায়ী করা হচ্ছে। এবার জার্মানি যদি যুদ্ধের সমস্ত দায় মেনে নেয় বা স্বীকার করে, তার অর্থ যে সকল দেশপ্রেমিক জার্মান সেনা যুদ্ধে প্রাণ দিয়েছে তাদেরকে অপমান করা, যা জার্মানির পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। তাই ভার্সাই সন্ধি ছিল কিন্তু জার্মানির ক্ষেত্রে একটা চরম অপমানকর এবং জার্মান জাতীয়তাবাদকে নানাভাবে এই সন্ধির মাধ্যমে উপেক্ষিত করা হয়েছে বা লঙ্ঘিত করা হয়েছে। এবারে আসছে যে অর্থনৈতিক মহামন্দা হয়েছিল তার ফলটা কি দেখো, গ্রেট ডিপ্রেশন আর ইকোনমিক ক্রাইসিস। বিশ্বব্যাপী মহামন্দার ফলে বিশ্বের আর্থিক ভারসাম্যের বিপর্যয় ঘটে। বিশ্বের কয়েকটি দেশে খাদ্যাভাব ও মুদ্রাস্ফীতি দেখা দেয়। ধনতান্ত্রিক বিশ্বের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক লেনদেন না থাকায় রাশিয়া মহামন্দার হাত থেকে বেঁচে যায়। মহামন্দার কারণে অন্যান্য দেশগুলির মতো ইতালি ও জার্মানির অর্থনীতিও বেসামাল হয়ে পড়ে। এই সুযোগে আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিয়ে হিটলার জার্মান রাষ্ট্র ক্ষমতা দখল করেন। একই রকমভাবে মুসোলিনিও কিন্তু ইতালির রাষ্ট্র ক্ষমতা দখল করে নেন। এবারে আসছে আমরা ইতালিতে কিভাবে ফ্যাসিবাদের উত্থান হয়, রাইজ অফ ফ্যাসিজম। প্রথম বিশ্বযুদ্ধের ফলে বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন ঘটে এবং একনায়কতন্ত্রের উত্থান ঘটে। এইসব একনায়কতন্ত্রের শাসকদের মধ্যে অন্যতম হলেন বেনিটো মুসোলিনি। তার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে। ইতালিতে মুসোলিনি উত্থানের কারণগুলি নিম্নরূপ। 1 নম্বর, অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য থেকে কিছু রাজ্যাংশ পাওয়ার আশায় ইতালি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় এবং এটা তোমরা জেনে গেছো যে ইতালি প্রথমে জার্মানির পক্ষে ছিল, কিন্তু পরে যুদ্ধ শুরু হওয়ার পর জার্মান শিবির ত্যাগ করে মিত্রপক্ষে যোগ দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল যে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য থেকে সে কিছু পাবে এবং এই জন্যই সে মিত্রপক্ষে যোগ দিয়েছিল। এবং এর ফলে কি হয়েছিল, এই যুদ্ধে ইতালির 7 লক্ষ সেনা নিহত হয় এবং 12 লক্ষ সেনা আহত হয়। যুদ্ধে
ইতালির আর্থিক ক্ষতির পরিমাণ ছিল $2200 কোটি। যুদ্ধান্তে প্যারিসের শান্তি সম্মেলনে ইতালিকে কিছুই দেওয়া হয়নি। প্যারিসের শান্তি সম্মেলন হলো, আগে আমি তোমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করেছি, বিভিন্ন রাজ্যাংশ ভাগ বাঁটারা হলো, সবাই একটু একটু পেলো, হ্যাঁ, কিন্তু ইতালিকে বঞ্চিত করা হলো, ইতালিকে কিছু দেওয়া হলো না। এই যে ইতালিকে কিছু দেওয়া হলো না, ইতালির স্বপ্ন ভঙ্গ হলো, আশা ভঙ্গ হলো, ফলে ইতালির জনগণের মধ্যে কিন্তু একটা প্রবল ক্ষোভের সৃষ্টি হলো। 2 নম্বর পয়েন্ট, প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনৈতিক দুর্দশার চরমে পৌঁছায়। খাদ্যাভাব, খাদ্য সংকট নেই, মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য, বেকারত্ব ইত্যাদি ইতালির জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। 3 নম্বর, এই অবস্থায় ইতালিতে রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবধারা অত্যন্ত জনপ্রিয় ওঠে। আগেই তোমরা পড়ে নিয়েছো, রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে লেনিনের নেতৃত্বে। এই সমাজতন্ত্র ভাবধারা আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করতে শুরু করে এবং ইতালিতেও কিন্তু এই রাশিয়ার সমাজতান্ত্রিক ভাবধারা প্রবেশ করে। বেকার যুবক ও শ্রমিকরা সমাজতান্ত্রিক দলে যোগ দেয়। ইতালিতে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিভিন্ন কলকারখানায় ধর্মঘট পালিত হয়। শিল্পপতি, জমিদার ও মধ্যবিত্ত শ্রেণী সমাজতন্ত্রীদের উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। 4 নম্বর, যুদ্ধোত্তর ইতালিতে রাজনৈতিক স্থিতাবস্থা বলে কিছুই ছিল না। 1919 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে ইতালিতে অন্তত 6টি মন্ত্রিসভা গঠিত হয়, কিন্তু কারো পক্ষে ইতালির কোনো সমস্যার সমাধান করা সম্ভব হয়নি। মানে ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে, একটি সরকার আসছে, সে কিছুদিন থাকলো, আরেকটা সরকার এলো, সে কিছুদিন থাকলো, তারপরে আরেকটা সরকার এলো, সে কিছুদিন থাকলো, এইরকম পরপর 6টা সরকার তৈরি হলো, কিন্তু কেউই ইতালির প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে সমস্যার সমাধান করতে পারেনি। এইরূপ পরিস্থিতিতে সমগ্র জাতি যখন নৈরাজ্যের দিকে ধাবিত হয়, সেই সময় ইতালিতে বেনিটো মুসোলিনি নামে এক নেতার আবির্ভাব হয়। তিনি ঘোষণা করেন যে যদি ক্ষমতায় আসেন তাহলে ইতালির সমস্ত সমস্যার সমাধান করবেন। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইতালির যে সকল সমস্যা, সেই সমস্ত সমস্যার সমাধান বেনিটো মুসোলিনি করবেন যদি জনগণ তাকে ক্ষমতায় আনেন। এই প্রচার করেই কিন্তু মুসোলিনি ক্ষমতায় এসেছিলেন। এবারে আসছি আমরা মুসোলিনি ক্ষমতা লাভ। 1883 থেকে 83 খ্রিস্টাব্দের 29 জুলাই উত্তর ইতালির এক দরিদ্র কর্মকার পরিবারে মুসোলিনির জন্ম। সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী তার পিতার কর্মশালায় প্রতি সন্ধ্যায় সমাজতান্ত্রিক নেতারা সমবেত হতেন। মানে যেখানে তার পিতা যেখানে কাজকর্ম করতেন সেখানে নানা ধরনের সমাজতান্ত্রিক নেতারা আসতেন, তারা নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। তাই মুসোলিনির রাজনৈতিক চেতনার সূচনা হয়েছিল পিতার কর্মশালায়। 1908 খ্রিস্টাব্দে সরকার তাকে বিপজ্জনক বিপ্লবী বলে চিহ্নিত করে কারারুদ্ধ করে, মানে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। কারামুক্তির পর 1912 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক দলের মুখপত্র আভান্তি, বাংলায় যাকে বলা হয় প্রগতি, পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। যুদ্ধ সংক্রান্ত মতান্তরের জন্য তিনি সমাজতন্ত্রী দল থেকে বহিষ্কৃত হন। এরপর তিনি 1919 খ্রিস্টাব্দের 23শে মার্চ ইতালির মিলান শহরে 118 জন কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিক ব্যক্তির এক সমাবেশে ফ্যাসিস্ট দল গড়ে তোলেন। তিনি ফ্যাসিবাদী মতবাদ প্রচারের জন্য পপুলো দা ইতালিয়া, কথাটির অর্থ হচ্ছে ইতালির জনগণ, নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এছাড়া তিনি এক আধা সামরিক বাহিনী গড়ে তোলেন। এই বাহিনীর সদস্যরা কালো পোশাক পরিধান করত বলে তাদের বলা হয় ব্ল্যাক শার্ট। এবারে আসছি, ইতালিতে প্রায় 70টি
ফ্যাসিস্ট দলের শাখা প্রতিষ্ঠিত হয় এবং এই দলের প্রতীক ছিল ফ্যাসেস, বা এটার অর্থ হচ্ছে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড। দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড, এই যে তোমাদের প্রতীক দেখানো হচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে দড়ি বাঁধা কাষ্ঠদণ্ড, এটা হচ্ছে ফ্যাসিস্ট বলা হয় এবং এটা মুসোলিনি প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট দলের প্রতীক। প্রাচীন রোমের রাজনৈতিক প্রতীক ছিল ফ্যাসিস্ট। 1922 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে মুসোলিনি ইতালির রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েলকে জানান যে তিনি তাঁর ব্ল্যাক শার্ট বাহিনী নিয়ে রোম নগরী অভিযান করবেন। ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সামরিক আইন জারি করে এই অভিযান বন্ধ করতে চাইলে রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল সম্মত হননি। এর ফলে রোমের ফাক্টা মন্ত্রিসভা পদত্যাগ, মানে যে মন্ত্রিসভাটি এই সামরিক আইন জারি করে নিষেধাজ্ঞা করতে চেয়েছিল সেই মন্ত্রিসভার ফাক্টা মন্ত্রিসভা। রাজার আহ্বানে মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন, এটা হচ্ছে 30 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে। এইভাবে মুসোলিনি ক্ষমতা দখল করেন। 1924 খ্রিস্টাব্দে ইতালির সাধারণ নির্বাচনে ফ্যাসিস্ট দল 65% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1926 খ্রিস্টাব্দে যে নতুন সংবিধান প্রবর্তিত হয় তার দ্বারা ইতালিতে অন্যান্য দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে, অর্থাৎ ইতালিতে একমাত্র ফ্যাসিস্ট দলই ক্ষমতায় থাকবে, আর কোনো দল ক্ষমতায় থাকবে না, ফ্যাসিস্ট দলই সমস্ত ক্ষমতা দখল করবে। এটাকে বলা হচ্ছে একদলীয় শাসনতন্ত্র। ইতালির জীবনের সর্বক্ষেত্রে ফ্যাসিস্ট দলের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। মুসোলিনি উপাধি নিলেন ইল দুচে। এই ইল দুচে কথার অর্থ হলো একনায়ক। তাহলে এইভাবে ইতালিতে মুসোলিনি উত্থান এবং ক্ষমতা দখল হলো। এবার আরেকটি আসছে আমরা একনায়কতন্ত্রী দল জার্মানিতে, সেখানে নাৎসিবাদের কীভাবে উত্থান হলো দেখো। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা দেয়। জার্মানির অভ্যন্তরে রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ সর্বত্র দেখা দেয়। জার্মানির স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী বিদ্রোহ ঘোষণা করে। এই অবস্থায় জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম সপরিবারে হল্যান্ডে পালিয়ে যান 1918 খ্রিস্টাব্দের 9 নভেম্বর। ভাইমার প্রজাতন্ত্র বা উইমার প্রজাতন্ত্র। কাইজার দ্বিতীয় উইলিয়াম পালিয়ে যাওয়ার পর জার্মান সমাজতান্ত্রিক নেতা ফেডারিক ইবার্টের নেতৃত্বে সোশ্যালিস্ট ডেমোক্রেটিক দল জার্মানিতে একটি অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠন করে 1919 খ্রিস্টাব্দে। এই সরকারের কর্মকেন্দ্র ছিল ভাইমার বা উইমার শহরে, তাই এই সরকারকে বলা হয় ভাইমার বা উইমার প্রজাতন্ত্র। এই সরকার বেশ কিছু গণতান্ত্রিক সংস্কার চালু করে এক যুক্তরাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করে, মানে আইনসভায় দুটো কক্ষ, দুটো চেম্বার, দুটো হাউস ছিল। জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষের নাম রাখা হয় রাইকস্ট্যাগ ও নিম্নকক্ষের নাম রাখা হয় রাইকস্ট্যাগ। কিন্তু এই সরকার প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানির সমস্যার কোনো সমাধান করতে পারেনি। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধোত্তর জার্মানিতে এত সমস্যা ছিল, বেকারত্ব, দারিদ্র, অর্থনৈতিক ঋণের বোঝা, যুদ্ধের পর জার্মানিকে যে অপমান করা হয়েছে তার প্রতিশোধের আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু এই সরকারের পক্ষে কিন্তু মিটিয়ে ফেলা সম্ভব ছিল না, সমাধান করা সম্ভব ছিল না। ফলে তাদের এই ব্যর্থতার সুযোগ নিয়ে হিটলার প্রচার করেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে জার্মানির সমস্ত সমস্যার সমাধান করবেন, ভার্সাই চুক্তিতে জার্মানিকে যে অপমান করা হয়েছিল চুক্তি বাতিল করে সেই অপমানের বদলা নেবেন, এবং এই প্রচারের মাধ্যমেই তিনি ক্ষমতায় আসেন এবং নাৎসি দলের উত্থান ঘটে। এবার হিটলারের উত্থানের কারণগুলো আলোচনা করছি।
জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি নিম্নরূপ। 1 নম্বর, প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী মিত্রপক্ষ জার্মানির উপর যে অপমানজনক ভার্সাই সন্ধি চাপিয়ে দিয়েছিল তা জার্মান জনগণ মেনে নিতে পারেনি। তাই ভার্সাই সন্ধির প্রতি জার্মানির সর্বত্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এগুলো নিয়ে আগেই আমি আলোচনা করেছিলাম। 2, প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে তীব্র অর্থসংকট দেখা দেয়। যুদ্ধবিধ্বস্ত জার্মানির উপর বিপুল পরিমাণ ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়, যা দেবার ক্ষমতা জার্মানির ছিল না। দারিদ্র, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য ইত্যাদি চরম আকার নেয়। 3, প্রজাতান্ত্রিক সরকার এইসব সমস্যার কোনো সমাধান করতে পারেনি। 1919 থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিতে 19টি মন্ত্রিসভা গঠিত হয়, ঘন ঘন মন্ত্রিসভা গঠিত হয়েছে, কিন্তু তারা কেউই এই সমস্যার সমাধান করতে পারেনি। মানে একটা মন্ত্রিসভা গঠিত, সে ব্যর্থ হওয়ার ফলে আরেকজন এসেছে, সেই মন্ত্রিসভা ব্যর্থ হলো, এরকম কন্টিনিউ চলতে শুরু করে এবং 19টা মন্ত্রিসভা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়। এই অবস্থার সুযোগ নিয়ে হিটলার প্রচার করেন যে তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে জার্মানির সমস্ত সমস্যার সমাধান করবেন এবং ভার্সাই সন্ধির অপমানের বদলা নেবেন। তার প্রচার জার্মান জনগণকে আকৃষ্ট করে এবং তারা নাৎসিবাদকে সমর্থন করে। কিভাবে হিটলার ক্ষমতায় এসেছে বা সেটা নিয়ে আমি আলোচনা করছি। 1889 খ্রিস্টাব্দের 20 এপ্রিল অস্ট্রিয়ার অন্তর্গত ব্রাউনৌ গ্রামে এক দরিদ্র চর্মকারের গৃহে হিটলারের জন্ম। অত্যন্ত দারিদ্রতার সঙ্গে লড়াই করে তিনি বড় হয়েছিলেন। ছোটবেলা থেকে বিভিন্ন কাজ করে তাকে জীবিকা নির্বাহ করতে হয়। কাজের ফাঁকে তিনি ভিয়েনার সরকারি পাঠাগারে পড়াশুনো করতেন। এই সময় তার মনে ইহুদি বিদ্বেষ ও প্যান জার্মান বা জার্মান জাতীয়তাবাদের আদর্শ জাগ্রত হয়। 1919 খ্রিস্টাব্দে তিনি জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন এবং নেতৃত্ব লাভ করেন। তিনি এই দলের নামকরণ করেন ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, সংক্ষেপে এটি নাৎসি দল নামে পরিচিত। বেকার যুবক, কৃষক, জার্মান ব্যবসায়ী ও শিল্পপতিরা নাৎসি দলে যোগ দেয়। ফলে নাৎসি দলের জনপ্রিয়তা ও শক্তি প্রবলভাবে বৃদ্ধি পায়। 1930 খ্রিস্টাব্দে জার্মান সংসদ বা রাইখস্টাগ এর নির্বাচনে এই দলের আসন সংখ্যা 12 থেকে বৃদ্ধি পেয়ে 107-এ পৌঁছায়। 1932 খ্রিস্টাব্দের নির্বাচনে 608টি আসনের মধ্যে 230টি আসন লাভ করে একক বৃহত্তম দলে পরিণত হয়। জার্মান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের আহ্বানে তিনি অন্যান্য দলের সাহায্যে সরকার গঠন করেন। 1934 খ্রিস্টাব্দে হিন্ডেনবার্গের মৃত্যুর পর হিটলার প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দুটি পদ গ্রহণ করে জার্মান রাষ্ট্রের একনায়কতন্ত্রী হয়ে ওঠেন এবং তিনি উপাধি নেন ফুয়েরার বা প্রধান নেতা। এবারে আসছি আমি নাৎসি দলের বিভিন্ন সংগঠনগুলো নিয়ে আলোচনা। বেকার যুবকদের নিয়ে গঠিত আধা সামরিক বাহিনীকে বলা হতো স্টর্ম ট্রুপার্স। এর কাজ ছিল নাৎসি দলের সভা সমিতিগুলি পাহারা দেওয়া এবং বিভিন্ন বিরোধী দলের সভাগুলি ভণ্ডুল করে দেওয়া। এই দলের সদস্যরা বাদামি রঙের পোশাক পরত বলে এদের ব্রাউন শার্টস বলা হতো। 2, এই বাহিনীর উপরে ছিল, মানে স্টর্ম ট্রুপার্সের উপরে ছিল এলিট গার্ড। এদের কাজ ছিল মৃত্যু ভয় তুচ্ছ করে নেতাদের জীবন রক্ষা করা। 3, এই দলের আরও কয়েকটি শাখা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গেস্টাপো। এর কাজ ছিল নাৎসি দলের সমালোচনাকারীদের বিচার করে হত্যা করা। এই বাহিনীর প্রধান ছিলেন হিমলার। এখানে একটা দেখো, একদম সর্বনিম্নে নাৎসি দলের নিম্ন শাখা হচ্ছে স্টর্ম ট্রুপার্স, এর উপরে এলিট গার্ড, তারপরে আরও অনেকগুলো শাখা আছে, তার মধ্যে গেস্টাপো
এবং সর্বোচ্চ হচ্ছে ফুয়েরার অর্থাৎ হিটলার নিজে, তার হাতে সমস্ত ক্ষমতা, তিনি যা বলবেন সেটাই বাস্তবে রূপায়িত হবে। এবারে আসছে নাৎসি দলের পতাকা। নাৎসি দলের পতাকা হচ্ছে লাল রঙের। লাল পতাকার মাঝে সাদা রঙের উপর এই যে স্বস্তিক চিহ্ন। এই রঙগুলোর মানে আছে, লাল রং হচ্ছে গণতন্ত্রের বিরোধিতা করা, মানে কোনো একতন্ত্রের যেহেতু সমর্থক। সাদা রং হচ্ছে জাতীয়তাবাদ, আর স্বস্তিক চিহ্ন হচ্ছে আর্য রক্তের প্রতীক। নাৎসি দলের প্রতীক, নাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিক চিহ্ন বা আর্য রক্তের প্রতীক। এই যেটা নাৎসি পতাকার মধ্যে যে চিহ্নটি রয়েছে এইটি হচ্ছে নাৎসি দলের প্রতীক। নাৎসি দলের মুখপাত্র হলো পিপলস অবজারভার। নাৎসি দলের জাতীয় সঙ্গীত কি ছিল? বিখ্যাত জার্মান সঙ্গীতজ্ঞ ভাগনার রচিত জাগ্রত জার্মানি ছিল জার্মানির জাতীয় সঙ্গীত। নাৎসি দলের বাইবেল, নাৎসি দলের বাইবেল হলো হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ মাইন কাম্প বা আমার সংগ্রাম। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত এই গ্রন্থে নাৎসি দলের মতাদর্শ, ভাবধারা ও কর্মসূচি বিস্তৃতভাবে আলোচিত হয়েছে। হিটলারের অনুপ্রেরণা, তিনি কার কাছে অনুপ্রেরণা পেয়েছিলেন? হিটলারের প্রধান নীতি ছিল উগ্র জাতীয়তাবাদ। তিনি মনে করতেন জার্মানরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, নর্ডিক বা আর্য জাতি থেকে সৃষ্ট, তাই শ্রেষ্ঠ জাতি হিসেবে অন্যান্য জাতিকে শাসন করার অধিকার জার্মানিদের রয়েছে। এই তত্ত্ব হেরেনবক তত্ত্ব নামে পরিচিত। মানে হেরেনবক কথাটার অর্থ হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ, এটা খাঁটি পিওর। হিটলারের অন্যতম প্রধান পরামর্শদাতা ছিলেন অধ্যাপক ডক্টর গোয়েবলস। তিনি মনে করতেন কোনো মিথ্যাকে যদি বারবার বলা হয় তাহলে তা সত্যে পরিণত হয়। মানে একটা মিথ্যাকে যদি রিপিটেড যদি বলা হয় তাহলে সেটা সত্য পরিণত হবে। এটা গোয়েবলস এই শিক্ষাটা হিটলারকে দিয়েছেন। যদিও এটি একটা ভ্রান্ত মতবাদ, এটা কখনোই ঠিক না, একে বলা হচ্ছে গোয়েবলস তত্ত্ব। এবারে আসছি আমরা ফ্যাসিবাদটা কি। ফ্যাসিবাদ কি, তার সঙ্গে রাজনীতি, অর্থনীতি ও জাতিবিদ্বেষ। ফ্যাসিজম, পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড রেসিজম। ফ্যাসিবাদ হলো এমন একটি রাজনৈতিক দর্শন যার দ্বারা বলা হয় রাষ্ট্রই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। ফ্যাসিবাদের মূল কথা হলো রাষ্ট্রই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এখানে জনগণের মতামতের কোনো মূল্যায়ন নেই। এখানে রাষ্ট্র বলতে যিনি প্রধান শাসক, একনায়ক, তিনি যা বলবেন সেটাই সবাইকে মেনে চলতে হবে। এটাই হলো কিন্তু ফ্যাসিবাদের মূল কথা। এখানে রাষ্ট্র বলতে একনায়কটি শাসককে বোঝায়। মুসোলিনি প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট দল এই মতের সমর্থক ও পৃষ্ঠপোষক। এখানে ব্যক্তির কোনো মূল্য নেই। এই দলের লক্ষ্য ছিল রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, বিশ্বসভায় ইতালিকে পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বলিষ্ঠ বিদেশ নীতি গ্রহণ, কমিউনিস্ট প্রভাব থেকে দেশকে রক্ষা করা এবং ব্যক্তিগত ধনসম্পত্তি রক্ষা করা। মুসোলিনি আর্থিক ক্ষেত্রকে কেন্দ্রীভূত করার লক্ষ্যে ফ্যাসিস্ট সিন্ডিক্যালিজম নামে এক প্রতিষ্ঠান গঠন করেন। এবারে আসছে নাৎসিবাদ, রাজনীতি, অর্থনীতি ও জাতিবিদ্বেষ। নাৎসিজম, পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড রেসিজম। ফ্যাসিবাদ ও নাৎসিবাদ প্রায় একই। নাৎসিবাদ হলো এমন একটি রাজনৈতিক দর্শন যার দ্বারা বলা হয় ওই একই কথা, রাষ্ট্রই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এখানে রাষ্ট্র বলতে একনায়কতন্ত্রী শাসককে বোঝায়। নাৎসিবাদের মূল ভিত্তি হলো উগ্র জাতীয়তাবাদ। হিটলার মনে করতেন জার্মানরাই হলো শ্রেষ্ঠ জাতি, তাই অন্যান্য জাতিকে শাসন করার অধিকার জার্মানদের রয়েছে। নাৎসি মতবাদ অনুযায়ী দলনেতা বা ফুয়েরার হচ্ছে অভ্রান্ত, মানে তিনি কোনো ভুল করতে পারেন না। তার প্রতি আনুগত্য প্রদর্শন করাই হলো দলের নীতি। তার মতে বিরোধী চিন্তাধারাই হলো জাতীয় স্বার্থের পরিপন্থী। তাই ইহুদি বিরোধিতা, ক্যাথলিক বিরোধিতা, কমিউনিস্ট বিরোধিতা এই দলের লক্ষ্য। বেকার সমস্যার সমাধান, আমূল ভূমি সংস্কার, শিশু ও নারী কল্যাণ এই দলের কর্মসূচি। এবার দেখো ফ্যাসিবাদ বা নাৎসিবাদের সঙ্গে গণতন্ত্রের পার্থক্য। আমি আগেও বলেছি ফ্যাসিবাদ বা নাৎসিবাদ
প্রায় একই। তার সঙ্গে গণতন্ত্রের কী পার্থক্য সেটা দেখো। প্রথমে আসি ফ্যাসিবাদে। 1 নম্বরে ফ্যাসিবাদে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, আর গণতন্ত্রে কি জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী, জনগণ যা বলবে তাই। 2, ফ্যাসিবাদে বিরোধী দলের কোনো অস্তিত্ব স্বীকার করা হয় না, মানে যেহেতু একনায়কতন্ত্রে বিশ্বাসী একটিই দল থাকবে। আর গণতন্ত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণতন্ত্রে 2 বা ততোধিক দল থাকে। 3, ফ্যাসিবাদে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকার করা হয় না। গণতন্ত্রে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকার করা হয়। 4, ফ্যাসিবাদে সংবাদপত্রের স্বাধীনতা স্বীকার করা হয় না। গণতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতা স্বীকার করা হয়। 5, ফ্যাসিবাদে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে না। গণতন্ত্রে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে। 6, ফ্যাসিবাদ বিরোধী কোনো সভা সমিতি গঠন করা যায় না। গণতন্ত্রের সভা সমিতিকে স্বীকৃতি দেওয়া হয়। 7, ফ্যাসিবাদে আইনের শাসন গৃহীত হয় না। গণতন্ত্রে আইনের শাসন গৃহীত হয়। এবারে আসছি আমরা ফ্যাসিবাদ ও নাৎসিবাদের মধ্যে পার্থক্য। যদিও ফ্যাসিবাদ ও নাৎসিবাদ আসলে একই মুদ্রার এপিট ওপিট, তবুও উভয়ের মধ্যে সামান্য পার্থক্য রয়েছে, সেটা বলছি। প্রথমে 1 নম্বরে ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে। জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান ঘটে। 2, ফ্যাসিবাদ জাতিগত শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব দেয় না। এটি শক্তিশালী জাতীয়তাবাদী আদর্শ, সাম্রাজ্যবাদ ও একনায়কতন্ত্রের উপর গুরুত্ব দেয়। নাৎসিবাদ জাতিগত শ্রেষ্ঠত্বের উপর বিশেষ করে আর্য জাতির শ্রেষ্ঠত্বকে গুরুত্ব দেয়। এর সঙ্গে সাম্রাজ্যবাদ ও একনায়কতন্ত্রের উপরে গুরুত্ব দেয়। 3, ফ্যাসিবাদ শ্রেণী ব্যবস্থায় বিশ্বাস করত। নাৎসিবাদ শ্রেণীভিত্তিক সমাজকে জাতিগত ঐক্যের অন্তরায় মনে করত। এবারে আসছি স্পেনের গৃহযুদ্ধ 1936 থেকে 1939, দ্য স্প্যানিশ সিভিল ওয়ার। 1936 খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়। যুদ্ধে আমরা পটভূমি আলোচনা করছি। 1930 খ্রিস্টাব্দে নির্বাচনে আলকালা জামোরার নেতৃত্বে স্পেনের রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতান্ত্রিক দল ক্ষমতায় আসে। প্রজাতান্ত্রিক সরকার আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে বেশ কিছু প্রগতিশীল সংস্কার চালু করে, যেমন চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেগুলি কৃষকদের মধ্যে বিতরণ করা, শিল্প সংগঠনগুলিকে রাষ্ট্রায়ত্ত করা, সেনাবাহিনীর পুনর্গঠন করা, চার্চের পরিচালনাধীন বিদ্যালয়গুলি বন্ধ করা ইত্যাদি। এতে সাধারণ মানুষ উপকৃত হলেও জমিদার, সামন্ত শ্রেণী ও দক্ষিণপন্থীরা প্রবল ক্ষুব্ধ হয়। মানে এই সংস্কারগুলো এই জমিদার, সামন্ত শ্রেণী ও দক্ষিণপন্থীদের স্বার্থের পরিপন্থী ছিল। 1933 খ্রিস্টাব্দে স্পেনে যে সাধারণ নির্বাচন হয় তাতে সারা দেশে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। ধর্মঘট, বিক্ষোভ, বিদ্রোহ ও রাজনৈতিক হত্যাকাণ্ডে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। এই অবস্থায় রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ডাক দেন 1936 খ্রিস্টাব্দে। পপুলার ফ্রন্ট গঠন। 1936 খ্রিস্টাব্দে নির্বাচনে প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী, কমিউনিস্টরা মিলে এক পপুলার ফ্রন্ট গঠন করে এবং নির্বাচনে জয়যুক্ত হয়ে তারা সরকার গঠন করে। দক্ষিণপন্থীরা প্রথম থেকেই এই সরকারের বিরোধিতা করতে থাকে। দেশের নানা স্থানে তারা ব্যাপক দাঙ্গা হাঙ্গামা শুরু করে। নতুন সরকারের প্রেসিডেন্ট হন ম্যানুয়েল আজানা ও প্রধানমন্ত্রী হন স্যান্টিয়াগো ফ্যাসারিস কুইরোগা। এবার দেখো কিভাবে গৃহযুদ্ধ হচ্ছে। দেখো তাহলে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে দক্ষিণপন্থীরা বিদ্রোহটা করবে। এখানে একটা জিনিস মনে রাখবে, স্পেনের যে গৃহযুদ্ধ, এখানে কিন্তু প্রজাতন্ত্রের বিরুদ্ধে একনায়কতন্ত্রের বিদ্রোহ, এটা তোমরা মনে রাখবে। 1936 খ্রিস্টাব্দে জেনারেল ফ্র্যাঙ্কো নেতৃত্বে স্পেনের পপুলার ফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা হয় এবং এর ফলে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়। কমিউনিস্ট, সমাজতন্ত্রী ও প্রজাতন্ত্রীরা প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করে। অন্যদিকে দক্ষিণপন্থী দলগুলি, যাজক, ভূস্বামী ও শিল্পপতিরা জেনারেল ফ্র্যাঙ্কোর প্রতি সমর্থন জানায়। এবার দেখো বৈদেশিক রাষ্ট্রের ভূমিকা। দেখো একটা জিনিস মনে রেখো, স্পেনের গৃহযুদ্ধ ছিল কিন্তু স্পেনের একটা আভ্যন্তরীণ বিষয়। এখানে বৈদেশিক রাষ্ট্রগুলির অংশগ্রহণ করার কোনো দরকার ছিল না, কিন্তু স্পেনের গৃহযুদ্ধে বৈদেশিক রাষ্ট্রগুলো কিন্তু অংশগ্রহণ করে।
তার ফলে একটা দেশে আভ্যন্তরীণ বিষয় আন্তর্জাতিক বিষয় পরিণত হয়, এবং এই জন্যই কিন্তু স্পেনের গৃহযুদ্ধ আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বৈদেশিক রাষ্ট্রের ভূমিকাগুলো আমরা আলোচনা করব। প্রথমে হিটলার ও মুসোলিনির ভূমিকা কী ছিল দেখো। স্পেনে বলশেবিক বিপ্লবের মতন কিছু ঘটতে পারে এই আশঙ্কায় হিটলার ও মুসোলিনি ফ্র্যাঙ্কোর সমর্থনে এগিয়ে আসে। মানে হিটলার মুসোলিনি হচ্ছে সমাজতন্ত্র বা বলশেবিক আদর্শের তীব্র বিরোধী। মানে রাশিয়াতে যেভাবে বলশেবিক বিপ্লবের মাধ্যমে প্রজাতান্ত্রিক সরকার গড়ে ওঠে, তাতে হিটলার মুসোলিনি ভয় পেয়ে যায় যে যদি স্পেনেও এরকম একটা সরকার গড়ে ওঠে, তাই তারা স্পেনে যাতে এই প্রজাতান্ত্রিক সরকার না থাকতে পারে তার জন্য হিটলার ও মুসোলিনি ফ্র্যাঙ্কোকে সমর্থন করে। তারা মনে করে যে ফ্র্যাঙ্কো যদি জয়লাভ করে তাহলে কোনো একতন্ত্রের জয় হবে এবং এর ফলে ইউরোপে ফ্যাসিবাদী শক্তি সুদৃঢ় হবে, মানে তাদের আরও বন্ধু বাড়বে। 2. রাশিয়ার ভূমিকা। অন্যদিকে রাশিয়া সমাজতন্ত্র প্রতিষ্ঠার আশায় পপুলার ফ্রন্ট সরকারকে সমর্থন করে। ন্যাচারালি যেহেতু রাশিয়া সমাজতন্ত্রবাদের সমর্থক, তাই রাশিয়া পপুলার ফ্রন্ট সরকারের কাছে যুদ্ধাস্ত্র, সামরিক পরামর্শদাতা, দক্ষ কারিগর পাঠায় ফ্র্যাঙ্কোর বিরুদ্ধে। এইখানে মজার ব্যাপার হচ্ছে দেখো, প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এক জায়গায় ছিল, কিন্তু যেই রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলো তখন কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের কাছে রাশিয়া অচ্যুত হয়ে গেল। এখানে দেখো ইংল্যান্ড ফ্রান্স তারা কিন্তু ফ্যাসিবাদী শক্তিগুলির প্রতি তোষণনীতি অনুসরণ করে নিরপেক্ষ থাকে। এটা তোমরা পরের অধ্যায়ে তোমরা পাবে যে ভার্সাই চুক্তির পর ইংল্যান্ড ফ্রান্স মনে করত যে ফ্যাসিবাদী শক্তিগুলি যদি রাশিয়ার দিকে এগিয়ে যায় ভার্সাই চুক্তির কিছু শর্ত লঙ্ঘন করে, তাহলে রাশিয়ার সমাজতন্ত্র বাধাপ্রাপ্ত হবে, এতে তাদের ক্ষতি হবে না। এই জন্য তারা ইংল্যান্ড ও ফ্রান্সের প্রতি একটা অদ্ভুত ধরনের আপোষমূলক নীতি গ্রহণ করে। এটাকেই বলছে তোষণ নীতি। অর্থাৎ যেহেতু তোষণ নীতি গ্রহণ করেছিল, তাই হিটলার মুসোলিনি ফ্র্যাঙ্কোকে যেহেতু সমর্থন করেছে, স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ করেছে, তার যাতে সুবিধা হয় সেই জন্য ইংল্যান্ড ফ্রান্স কিন্তু নিরপেক্ষ রইল, তারা কিন্তু প্রজাতান্ত্রিক সরকারকে সমর্থন করল না। জার্মানি ও ইতালির ফ্যাসি বিরোধী উদ্বাস্তু ও পৃথিবীর অন্যান্য বহু দেশের প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী ও কমিউনিস্টরা একটি আন্তর্জাতিক বাহিনী গঠন করে পপুলার ফ্রন্ট সরকারকে সাহায্যের উদ্যোগ নেয়। 5. ইউরোপে প্রায় 27টি দেশ স্পেনের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করে। তার 3 বছর যুদ্ধ চলার পর হিটলার ও মুসোলিনির সমর্থনে জেনারেল ফ্র্যাঙ্কো জয়লাভ করেন এবং 1939 খ্রিস্টাব্দের 4 এপ্রিল সেখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এবার আসছে গুরুত্ব। স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্র্যাঙ্কো জয়লাভ করার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার ও মুসোলিনির প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় এবং তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়, শক্ত হয়, যাতে কেউ ভেঙে দিতে না পারে, এবং তারা একত্রিত হয়ে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। পৃথিবীতে আরেকটি ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে ওঠে। ইতালি ছিল, জার্মানি ছিল, স্পেন, এর সঙ্গে পরে জাপান আসবে। 3. এই যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, অন্যান্য দেশগুলির কূটনৈতিক পরাজয় ঘটে। যদি ইংল্যান্ড, ফ্রান্স তোষণ নীতি ত্যাগ করে রাশিয়ার পক্ষ নিত, তাহলে কিন্তু স্পেনের যুদ্ধে ফ্র্যাঙ্কো জয়লাভ করতো কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল। আর ফ্র্যাঙ্কো যদি জয়লাভ না করত, তাহলে হিটলার মুসোলিনির ক্ষমতা আরও বৃদ্ধি হতো কিনা সেটাও কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকতো। 4. জার্মানি প্রবলভাবে লাভবান হয়। এই যুদ্ধে জাতিসংঘের দুর্বলতা প্রকাশ পায়। আমরা আগের পর্বে পড়েছি যে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য জাতিসংঘ গড়ে উঠেছিল, কিন্তু স্পেনের গৃহযুদ্ধে একটা দেশে আভ্যন্তরীণ একটা বিষয়, সেখানে বৈদেশিক রাষ্ট্রগুলি অংশগ্রহণ করছে, এই অংশগ্রহণকে আটকে দেওয়ার কোনো চেষ্টা জাতিসংঘ করেনি। ফলে জাতিসংঘের দুর্বলতাও কিন্তু প্রকাশ হয়ে ওঠে এবং পরবর্তীকালে যে আরেকটি বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে সেটা কিন্তু এখন থেকেই বলা যায়। 6. এই যুদ্ধের পর হিটলার ও মুসোলিনির বন্ধুত্ব আরও দৃঢ় হয়। উভয়ের মধ্যে রোম বার্লিন অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে জাপানিতে যোগ দেয়, গড়ে ওঠে রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি বা অ্যাক্সিস পাওয়ার নামে পরিচিত। আর এই কারণেই স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা, রিহার্সাল। মানে এখানে হিটলার মুসোলিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে তাদেরকে বাধা দিতে কে আসে, কারণ তারা তো বৃহত্তর যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন, যে এই স্পেনের যুদ্ধে অংশগ্রহণ করার মাধ্যমে কে কে শত্রু তাদের, এটা তারা দেখতে চেয়েছিলেন। ফলে তাদের কিন্তু সেই
পরীক্ষাটা সম্পূর্ণ হয়েছিল। স্পেনের গৃহযুদ্ধ ও ভারতীয় প্রগতিশীল চিন্তা, মানে স্পেনের গৃহযুদ্ধে ভারতের কী প্রতিক্রিয়া হয়েছিল সেটা দেখো। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও স্পেনের গৃহযুদ্ধের বিরোধিতা করা হয়। ভারতের পক্ষ থেকে জওহরলাল নেহরু উদ্যোগে স্পেনে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামীদের ঔষধপত্র সহ অন্যান্য সাহায্য পাঠানো হয়। নিখিল ভারত ছাত্র ফেডারেশনের ডাকে স্পেন দিবস পালিত হয়। জাতীয় কংগ্রেস ও গান্ধীজি প্রজাতন্ত্রীদের পক্ষে সমর্থন জানান। 1937 খ্রিস্টাব্দে 23শে মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর স্টেটসম্যান পত্রিকায় স্পেনে গণতন্ত্র, সভ্যতা ও মানবতা রক্ষার আহ্বান জানান। জওহরলাল নেহরু, কৃষ্ণ মেনন, মূলকরাজ আনন্দ লন্ডনে আন্দোলন সংগঠিত করেন। 1938 সালে জওহরলাল নেহরু ও মেনন স্পেনে যান এবং সেখানে ট্রাফালগার স্কোয়ারে 5000 মানুষের সভায় ভাষণ দেন। ইন্ডিয়া লীগ স্পেনে খাদ্য পাঠাবার জন্য একটি ভারতীয় কমিটি গঠন করে। এর সম্পাদক ছিলেন ফিরোজ গান্ধী। এবারে আমি আসছি এই অধ্যায়ের শেষে আজকের পর্বের সময় সারণী। 1919 খ্রিস্টাব্দে 23শে মার্চ ইতালিতে ফ্যাসিস্ট দল গঠন। 1922 খ্রিস্টাব্দে 30 অক্টোবর মুসোলিনি ইতালির প্রধানমন্ত্রী নিযুক্ত হন। 1925 খ্রিস্টাব্দে মেইন ক্যাম্প প্রকাশ। 1926 খ্রিস্টাব্দে মুসোলিনি ইতালির একনায়ক শাসকে পরিণত হন। 1933 খ্রিস্টাব্দে জার্মানি কর্তৃক জাতিসংঘের সদস্য পদ ত্যাগ। 1933 খ্রিস্টাব্দে 30শে জানুয়ারি জার্মানির চ্যান্সেলর পদে হিটলার। 1936 খ্রিস্টাব্দে স্পেনে পপুলার ফ্রন্ট গঠন। 1939 খ্রিস্টাব্দে 4 এপ্রিল স্পেনে জেনারেল ফ্র্যাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। এই হলো মোটামুটি তৃতীয় পর্বের বিষয়বস্তু এবং তৃতীয় পর্বের আলোচনার ফলে আমার এই পঞ্চম অধ্যায় পুরোটি আলোচনা করলাম এবং এখান থেকে নানা বিষয়ে প্রশ্ন আসে, ছোট বড় নানা ধরনের। প্রত্যেকটা বিষয় তোমরা খুঁটিয়ে পড়বে, বইটাও পড়বে, এটাও মন দিয়ে শুনবে, তাতে তোমাদের উপকৃত হবে। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, শুভেচ্ছা।